হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। রুশো ভাইয়া আমার কাছে এগিয়ে এসে জুতোটা নিচে রেখে মাথা চুলকোতে চুলকোতে বলল, ছুটকির জুতোটা পড়ে গিয়েছিল ব্রো। ওটাই নিচে পড়ে থাকতে দেখতে পেয়ে আনতে নেমেছিলাম। তুমিই বলো, এক পায়ে জুতো ছাড়া যাবে নাকি ছুটকি? রুশো ভাইয়ার কথায় সবাই আমার পায়ের দিকে তাকালো আর আবিষ্কার করল যে আসলেই আমার এক পা উন্মুক্ত। আমি বাম পায়ে জুতোটা পরে নিয়ে রুশো ভাইয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, জুতো পরে গেলে গেল, তাই বলে তুমি ওভাবে নেমে গেলে কেন ভাইয়া? এই যদি ট্রেনটা ছুটে যেত? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? রুশো ভাইয়া আমার নাক টেনে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর সুপারম্যান রুশো ভাইয়ের কিচ্ছু হতো না, ঠিকই উড়ে এসে উঠে পড়তাম। আপাতত উইংস না থাকায় পা দিয়েই দৌড়ে উঠতে হয়েছে। এই যা। খালাতো ভাই বোন হবার সত্ত্বেও আমাদের মাঝে এতটা ভালোবাসা দেখে উপস্থিত সবার চোখেই যেন জলেরা এসে বাসা বাঁধতে লাগল। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া এসে রুশো ভাইয়ার কাঁধে হাত রাখল। অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আরও একটু এলোমেলো করে দিয়ে বলল, তুই আসলেই একটা জিনিস বটে রুশো। বিনিময়ে রুশো ভাইয়া দাঁত কেলিয়ে দিল। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে টুপ করে বসে পড়ল রাত্রির পাশে। যা দেখে আমরা সবাই ফিক করে হেসে ফেললাম। মুখ ফুলিয়ে রাত্রি চোখ ছোট ছোট করে রুশো ভাইয়াকে বলল, এই আপনি এত জায়গা থাকতে আমার পাশেই এসে বসলেন কেন? রুশো ভাইয়া ঠোঁট উল্টে ফিসফিস করে জবাব দিল, তা কাপলদের মাঝে কাবাব মে হাড্ডি হব নাকি? বিনিময়ে রাত্রি আবারও মুখ ফুলিয়ে চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে ফোনে মুখ গুজে দিল। আমি মুখ টিপে হেসে দিয়ে পুনরায় আমার উইন্ডো সাইড সিটে বসে পড়লাম আর অগ্নি ভাইয়া গিয়ে নিত্য আপুর পাশে বসে পড়ল। আমি বসতেই ধপ করে আমার পাশে বসে সিটে গা এলিয়ে দিলেন নিবিড় ভাইয়া। চোখ দুটো বুজে নিয়ে ডুব দিলেন কোনো এক অজানা ভাবনার জগতে। ইচ্ছে করছে উনার সাথে কথা বলতে, হাতটা ধেয়ে ঝাঁকিয়ে বিরক্ত করতে। কিন্তু আমি উনার সাথে কথা তো বলবো না। আমার পাকস্থলীকে গরুর পাকস্থলী বলে অপমান? এত সহজে ভুলব না তো আমি। অবশেষে 3 ঘন্টার লম্বা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য রাজশাহী রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 1:05। এবারে ট্রেন থেমেছে সর্ববামের প্ল্যাটফর্মে। সহজভাবে স্টেশনের হিসেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। বুক ভরে এক সতেজ শ্বাস টেনে দীর্ঘশ্বাস ফেললাম আমি। আমার মতে রাজশাহীর মতো এত নিরিবিলি শহর সচরাচর হয় না। বিশেষ করে রাতের বেলা রাজশাহী শহরটা দেখতে একদম অন্যরকম লাগে। স্টেশন থেকে বেরিয়ে আমাদের বাসা অবধি রাস্তার মাঝের ঝাউগাছগুলোতে মরিচ বাতি লাগানোর ফলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করে পুরো সড়ক সহ তার চারিপাশ। স্টেশন থেকে বেরিয়ে বাহিরে আসতেই ড্রাইভার আঙ্কেলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমরা। হয়তো আব্বু গাড়ি নিয়ে আসতে বলেছিল উনাকে। আম্মু আজকে রাতটা আমাদের বাসাতেই যেতে বলল নিবিড় ভাইয়া আর নিত্য আপুকে। নিবিড় ভাইয়া না করলেও আম্মুর সামনে উনার মতামত ঠিক খাটল না। অগত্যাই তাদের আসতে হলো আমাদের বাসাতেই। মাঝ রাস্তায় এসে রাত্রি চেয়েছিল নিজ বাড়িতে নেমে যেতে, কিন্তু আমি আটকে দেই ওকে। এত রাতে আঙ্কেল আন্টিকে না বিরক্ত করে একেবারে কাল সকালে যাওয়ার জন্য বলি রাত্রিকে। শেষমেশ আমার জেদের সামনে হার মেনে রাত্রিকেও আসতে হলো আমাদের বাসায়। রাত 1:01 বেজে 3-2। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম আমরা। শরীরটা ভীষণ ক্লান্ত। একটা জিনিস ইতিমধ্যে আমার বোঝা হয়ে গেছে যে এবরোড গিয়ে ঘুরে বেড়ানো আর জারি হোক আমার কাম্য নয়। টেলিভিশনে দেশবিদেশের ছবি, ভিডিও এসব দেখেই পৃথিবীর বাকি সৌন্দর্য উপভোগ করতে হবে আমার। আম্মু এতক্ষণে ডিনার বানিয়ে ফেলেছে। তারই ডাক পড়ছে নিচ থেকে। আমি রাত্রি আর নিত্য আপুকে নিচে যেতে বলে ভাইয়াদের ডাকার জন্য পাশের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। এদের কানে আম্মুর ডাক যায় না কেন কে জানে। কানে বোধহয় তুলে গুজে রয়েছে 3 জনই। ভাইয়াদের ঘরে গিয়ে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়াকে টাওয়েল দিয়ে মাথা মুছতে আবিষ্কার করলাম আমি। এত রাতে শাওয়ার না নিলে কি হতো না? ঠান্ডা বাঁধিয়ে ফেললে তখন তো দিব্যি বিছানায় শুয়ে উল্টাউল্টি করা ছাড়া আর গতি থাকবে না। এই ভাইয়া, শাওয়ার নিলি কেন এখন? অগ্নি ভাইয়া বিছানায় বসতে বসতে বলল। ফার্স্টলি রুশো শাওয়ার নিয়েছে, দেন ওকে দেখে আমাদেরও ইচ্ছে হলো, সো নিয়ে নিলাম। তাছাড়া ঘেমে গিয়েছিলাম, কেমন যেন বিপ ঘুটে ফিলিংস আসছিল।
পাশে রুশো ভাইয়ার দিকে তাকাতেই দেখলাম ভাইয়া ল্যাপটপে খুবই মনোযোগ সহকারে কিছু টাইপ করছে। আশেপাশের কোনো কিছুতেই মন নেই রুশো ভাইয়ার। এত মনোযোগ সহকারে ঠিক কি টাইপ করছে তা তো দেখতে হচ্ছে। তাই পা টিপে টিপে ভাইয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে ল্যাপটপের স্ক্রিনে উকি ঝুঁকি মারতে লাগলাম আমি। রুশো ভাইয়া ইংলিশে স্টোরি লিখছে, কিন্তু কখনো তো ভাইয়াকে এতটা মনোযোগ সহকারে স্টোরি লিখতে দেখিনি আমি। তাই আরও একটু ভালো করে লেখাগুলো পড়ার জন্য হেলে পড়লাম আমি। রুশো ভাইয়া স্ক্রিনে আমার ছায়া দেখতে পেয়ে হকচকিয়ে উঠে তৎক্ষণাৎ ল্যাপটপ সাইডে রেখে দিল। আমতামতা করে ভাইয়া বলল, কিরে ছুটকি, এভাবে উকি ঝুঁকি মারছিস যে? হোয়াট হ্যাপেন্ড? আমি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়ে ঠোঁট উল্টালাম। পর মুহূর্তে ব্যাপারটা পরেও দেখা যাবে ভেবে নিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, খেতে চলো, আম্মু ডাকে। রুশো ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই যা, আমরা যাচ্ছি। আমিও আর কথা বাড়ালাম না। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নেমে এলাম ডাইনিং রুমে। আমার সামনে জলজান্ত দুধের রাজ্যের রাক্ষসেরা হাউমাউখাও করে যাচ্ছে। ভয়ে এদিকে আমার গলা শুকিয়ে যাওয়ার সাথে কান্নাও পাচ্ছে বেশ। আমি শুধু কাপা কাপা ঠোঁটে উচ্চারণ করছি, না না না, অমনি রাক্ষসগুলো তাদের ইয়া লম্বা দাঁত বের করে বলছে, হা 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 হা, আজ তোকে কে বাঁচাবে অনন্যা? উফে ফোন খেয়ে নে না প্লিজ। দেখ হরকিক্স, কমপ্লান, বুস্ট 3টে ফ্লেভারই এনেছি, তাও তোর দোহাই লাগে দুধটা খেয়ে নে। ছুটকি তুই দুধটা খেয়ে নে, আমি তোর জন্য এতগুলো চকলেট নিয়ে আসব। তাও প্লিজ খেয়ে নে বোনটি। ওদের কোনো কথাই ইফেক্ট ফেলতে পারছে না আমাতে। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়াকে বর্তমানে আমার কাছে দুধের রাজ্যের রাক্ষসী বলে মনে হচ্ছে। ওদের দুহাতে দুটো দুধের গ্লাস, সাথে একজনের হাতে হরলিক্সের বোয়াম আর আরেকজনের হাতে কমপ্লানের বোয়াম। পেছনে দাঁড়ানো নিত্য আপুর হাতে আছে বুস্ট। বোঝাই যাচ্ছে ফুল প্রিপারেশনের সাথে মেরে ফেলতে এসেছে সবাই আমায়। পাশের চেয়ারে বসে গালে হাত দিয়ে আমাকে দুধও খাওয়ানো অভিযান নিয়ে চলা তৃতীয় বিশ্বযুদ্ধ হাই তুলতে তুলতে দেখছে রাত্রি। আর দরজায় হেলান দিয়ে আরামে ফোনে মুখ গুজে রয়েছেন নিবিড় ভাইয়া। আজকে ডিনারে পর ঘরে কিছু সময় রেস্ট নিচ্ছিলাম, ঠিক সেই সময় দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকে আক্রমণ চালিয়ে বসে ভাইয়ারা, সাথে নিত্য আপু। তাদের মেইন অস্ত্র রাইফেল বা গ্রেনেড হলেও হয়তো আমি মুখ বুজে ঠুস করে মরে যেতাম বোধহয়, বাট তাদের মেইন হাতিয়ার হচ্ছে দুধ নামক আমার সবচেয়ে ভয়ঙ্কর দুঃসমন, যাকে দেখলে আমি যুদ্ধ করার বদলে ময়দান ছেড়েই পালিয়ে যাই। সেই দুধকেই খাওয়াতে এসেছে ভাইয়ারা। পালানোর কোনো পথও নেই। দরজা বন্ধ করে রাখা হয়েছে আর তাতেই হেলান দিয়ে রয়েছেন নিবিড় ভাইয়া। আমি শুধু খাবো না বলে না না করতে করতে ঘরের এই দিক থেকে ওই দিক ছুটে চলেছি। আমার পেছন পেছন দুধের গ্লাস হাতে ছুটে চলেছে ভাইয়ারাও। প্রায় 1-5 মিনিট যাবৎ দুধও খাবো না মিশন চলার পর নিবিড় ভাইয়া নিজের ফোনটা পকেটে ভরে নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালেন। হাত ঘড়িতে সময়টা দেখে নিয়ে সিল্কি চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, তোদের দ্বারা ওটাকে সাইজ করা হবে না, বুঝেছি। দুধের গ্লাস রেখে বের হো সবাই। ওটাকে আমি ছাড়া কেউই টাইট দিতে পারবে না। নিবিড় ভাইয়ার কথার উপর আর কেউ কোনো কথা বলল না। বলবেই বা কিভাবে? টানা 1-5 মিনিট ধরেই তো চেষ্টা চালিয়ে গিয়েছে সবাই, বাট আফসোস কোনো পজিটিভ ফলাফল পায়নি তারা। রুশো ভাইয়া একবার আমার অসহায় ফেস দেখে তো একবার নিবিড় ভাইয়ার গম্ভীর ফেস দেখে নিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, শেষ শেষ শেষ, আমার ছুটকি আজকে শেষ। ভাইয়ের কথা শুনলি না তো ছুটকি? এবার দেখ ব্রো, তোর উপর হাইব্রিড বোম ফুটাবে।